আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আমরা এই আলোচনায় মূলত চেষ্টা করি দিনের সবচেয়ে উল্লেখযোগ্য খবরটিকে নিয়ে নির্মোহভাবে বিশ্লেষণ করতে এবং এই খবরের সাথে জড়িত বিভিন্ন মানুষকে এই আলোচনার টেবিলে অনলাইনে কিংবা নানান মাধ্যমে তাদেরকে যোগ করে তাদের মন্তব্য জানার চেষ্টা করতে। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আগামীর সময় পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন। জনাব মোস্তফা মামুন, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ, আপনি এই রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ফজলুল হালিম রানা। অধ্যাপক রানা, কেমন আছেন? ভালো, আপনি? অসংখ্য ধন্যবাদ। আমরা আজ আলোচনার জন্য যে বিষয়টিকে নির্ধারণ করেছে সেখানে বলা হয়েছে দেশের ২৬টি জেলার সীমান্ত ২৪ ঘন্টা পাহারা দিচ্ছে বিজিবি, আনসার ও ভিডিপি সদস্যরা। স্থানীয়দের সহযোগিতার প্রতিটি পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে বাংলাদেশ। এই প্রধান নির্বাচিত খবরটির পাশাপাশি ডিসেম্বরেই শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি আরও ৬ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির খবরটিকেই আমরা আলোচনার টেবিলেও আনতে চাই। তবে শুরুতেই সীমান্তে পুশিনের প্রতিবেদনটি চলুন দেখে আসি। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ১১ বাংলা ভাষাভাষীকে পুশিন নাটকের অবসান ঘটেছে। অবশেষে বিজিবির প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। সোমবার রাত ৩টার দিকে ওই ১১ জনকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে রবিবার বিএসএফ এবং বিজিবির মধ্যে ১.৫ ঘণ্টার পতাকা বৈঠক হয়। তাতেও কোনো সমাধান না আসায় বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে টানা ৩ দিন শূন্যরেখার কাছে আটকে থাকা ১০ জনকেও গভীর রাতে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রবিবার রাত প্রায় ২:৩০টার দিকে সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে শূন্যরেখার কাছ থেকে ওই ১০ জনকে সরিয়ে নেয় বিএসএফ। লাইট বন্ধ করে দেয়। লাইট বন্ধ করে দেওয়ার পরেই পরক্ষণে আমরা দেখি এই ১০ জনকে তারা গেরা পার করে নিয়ে চলে গেছে। মানে বর্ডার এলাকায় যে লাইটগুলো ছিল তারা বন্ধ করে আমাদের এলাকাবাসী এবং বিজিবির চাপে মানে তাদের ওই লোকগুলাকে ওই ১০ জন লোকে নিয়ে যেতে বাধ্য হয়। রবিবার রাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। একই রাতে বকবান্ধা সীমান্তেও আরেকজনকে পুশিনের চেষ্টা করা হলে বিজিবি মাইকিং করে তাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়। রাতভর সীমান্তে করা পাহারাই ছিল বিজিবি ও স্থানীয়রা। ভারত থেকে অবৈধভাবে পুশিন ঠেকাতে শেরপুর সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার প্রায় ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। পুশিনে সহায়তাকারী বাংলাদেশি দালালদের শনাক্ত করার কাজও চলছে। জেলায় এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি বলে জানানো হয়। এখন থেকে নীলফামারীর চিলাহাটি জাদুরবাদ সীমান্তে একজনকে পুশিনের চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় ফেরত পাঠায় বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ভিডিপি সদস্যরা। সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি রাতের অন্ধকারে নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমি বরং অধ্যাপক রানা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং এটাও বুঝতে চেষ্টা করব। ধরেন এই যে পরিস্থিতিটা আমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, পুশিন, পুশব্যাক বিভিন্নভাবেই আমাদের সামনে প্রতিদিনই কোনো না কোনোভাবে গণমাধ্যমে হাজির হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে একটি নতুন সরকার এলো, দ্বিপাক্ষিক সম্পর্কের কথাগুলো আমরা খুব বড় করে উচ্চারণ করছি, সম্পর্ক উন্নয়নের দিকে আগাচ্ছি, এরকমই ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু বাস্তবে যে চিত্র আপনি দেখলেন, মামলা আপনিও যে চিত্রটা দেখলেন, তাতে কি মনে হয় যে সম্পর্ক উন্নয়নের চেষ্টার দিকে আসলে আগাচ্ছে? না, আমার কাছে দেখুন যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে এটা একটা মানে রিপেট্রিশন মেকানিজম, যেটা দিল্লিতে যে বৈঠক চলছে সেটা হয়তো হচ্ছে, এবং এটার রেজাল্ট যে একদম
কোনোটি নেই তাও নয়, অর্থাৎ রেজাল্ট হচ্ছে এরকমের যে আপনি ধরুন দুই রাষ্ট্র এবং তার জনগণই এক ধরনের এটা নিয়ে সাসপেন্সের মধ্যে রয়েছে, যেমনটা আপনি বলছিলেন যে মানুষ কিন্তু উদ্বিগ্ন। তো সেক্ষেত্রে হয়তো এক ধরনের এইটা আইস ব্রেকিং অর্থাৎ এই মিটিংটা, বাট এটা এক ধরনের ইভেন আরেকটা জিনিস হতে পারে যে এটা একটা টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিংও হয়তো এর পরে আমরা দেখব যে একটা স্ট্র্যাটেজিক সলিউশন আসবে, কিন্তু সেক্ষেত্রে সময় লাগবে। আর আপনি যে প্রশ্ন করেছেন যে আসলে এই নতুন সরকার আসার পরে অর্থাৎ বাস্তবতা আমরা দেখছি একটা, কিন্তু সরকারের তরফ থেকে আমাদের ইনিশিয়েটিভগুলো সেগুলো আমরা খুবই পজিটিভ দেখছি দুই পক্ষেরই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বর্তমান যে সরকার দায়িত্ব নিয়েছে তারা তো একটা লিগাসি কন্টিনিউ করতেছে, অর্থাৎ ধরুন এর আগে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল সেটি একটা আপনি বলতে পারেন যে কাইন্ড অফ আমরা যে মানে ল্যাঙ্গুয়েজে বলি ইন্টারন্যাশনাল রিলেশনসে কিংবা পলিটিক্যাল সায়েন্সে একটা কাইন্ড রেজিম ছিল, যে কারণে আপনার তাদের আসলে ওই ধরনের ফরেন পলিসিতে যে অটোনমি থাকে সেটা আসলে তাদের ছিল না, এবং যার ফলশ্রুতিতে এখন যে সরকার এসেছে সে কিন্তু সেই ধারাবাহিকতাটাই কন্টিনিউ করে যাচ্ছে, যার ফলে আপনার দেখা যায় যে বাস্তবে আমরা যেটা দেখি অর্থাৎ আপনার ইন্ডিয়া থেকে এখন পুশব্যাক হচ্ছে এবং এই যে সাম্প্রতিক অস্থিরতা সেগুলোও কিন্তু আসলে ওই যে ইন্টারিম যে গভর্নমেন্ট সেইটার কিন্তু ইম্প্যাক্ট, এবং এটাও বলতে হবে যে এখন যে গভর্নমেন্টটা রয়েছে সেটাও কিন্তু কাইন্ড অফ মেরিনেট রেজিম কিংবা গভর্নমেন্ট, যার ফলে আপনি ইভেন তার আগে অর্থাৎ যদি এর আগের যে তৃতীয় যে সরকার ছিল অর্থাৎ আমরা বলতে পারি যে একটা বিরাট সময় ধরে যে সরকার ছিল সেটাও কিন্তু ছিল একটা প্যাটিকোট গভর্নমেন্ট এবং কাইন্ড অফ আপনি বলতে পারেন যেটাকে লিমিটেড ডেমোক্রেসি। সো এই পুরো ধারাবাহিকতা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখা যায় আপনি এখন যে সরকার এসেছে সেই সরকার তো মাত্র আপনার কয়েক মাস হলো, কাজেই তাকে কিন্তু মূল খেসারতটা দিতে হচ্ছে ইন্টারিম রেজিমের, এবং সেই সময়ের যে ইনিশিয়েটিভগুলো এবং ফরেন পলিসি কিংবা স্ট্র্যাটেজিক যে ইমেচিউরিটি এবং আপনার যেসব লুপহোলস ছিল সেগুলোর হচ্ছে ফলাফল এখন এই সরকারকে আপনার তার পে করতে হচ্ছে, কিংবা এই বৈতরণী তার মানে পার হতে হয়তো আরো সময় লাগবে। বাস্তবতাটা আমার কাছে এরকম। মোস্তফা মুনের কাছে বিশ্লেষণ জানার আগে প্রাইমারি আমার বরং এই আলোচনায় আমাদের দুজন সহকর্মী ঠাকুরগাঁও থেকে আবু তোরাব মানিক এবং কুড়িগ্রাম থেকে রাশিদুল ইসলাম রাশেদ দুজনকে যোগ করে নিই। দুটি সীমান্ত এলাকায় তারা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, ফলে সেখানকার বাস্তবতাও তারা দেখেছেন। আমরা রাশেদের কাছ থেকে বরং জানার চেষ্টা করব, একই সঙ্গে অনুরোধ থাকবে আপনাদেরকেও, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও নিশ্চয়ই আপনারাও তাদের কাছে জানতে চাইবেন। আমাকে যদি একটু রাশেদ আমাকে একটু বলবেন যে সীমান্ত এলাকার মানুষরা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন, আর গভীর রাতে যদি পুশিনের চেষ্টা হয় সেক্ষেত্রে সেগুলো বিজিবি কিভাবে ঠেকাচ্ছে বা তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? রাশেদ। জি, আপনি যেমনটি বলছিলেন আর কি, এখানকার সীমান্তের মানুষ যারা আছেন বিশেষ করে স্থানীয়রা এই বিষয়টা কোনোভাবেই ভালোভাবে দেখছেন না, কারণ হচ্ছে ভারতীয় বিএসএফরা গতকাল কিন্তু একদম তাদের যে সার্চলাইটগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে রাতের আধারে কিন্তু তারা পুশিং করার চেষ্টা করেছিল। এটি আসলে একটি অশনির সংকেত যে তারা আসলে এই রাতের আধারে কেন পুশিংটা করবে, যেখানে আসলে বৈধভাবে তারা এটি দুই রাষ্ট্রের যে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে এটা করতে পারতো, সেক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হতো না। এই বিষয়টি স্থানীয়রা কিন্তু আমি যেটি খোঁজ নিয়ে জানতে পারছি বা আমি আজকে সারাদিনেই সীমান্ত এলাকায় ছিলাম, যেটা দেখেছি যে স্থানীয়রাও লাঠি সোঁটা নিয়ে রাতে সেই সীমান্তগুলোতে বিজিবির সাথে যৌথভাবে পাহারা দিচ্ছেন। তারা আসলে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছেন। এবং আমি যদি একটু বলি যে স্থানীয় যে বিজিবি যে বিওপি ক্যাম্পগুলোতে বিজেপি আছে, সেই বিজিবির কিন্তু একটি উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আছে, কারণ তারা সামলাতে পারছে না। সীমান্তগুলোতে কিন্তু হাতে গোনা কিছু বিজিবি সদস্য, এই হাতে গোনা কিছু বিজিবি সদস্য দিয়ে কখনো এই বিশাল সীমান্ত সংরক্ষণ করা বা আসলে নিরাপত্তা দেওয়া সম্ভব না, যে কারণে তারা স্থানীয়দেরকে সম্পৃক্ত করে তারা যৌথভাবে কিন্তু সেই সীমান্তগুলো টহল দিচ্ছে। এলাকাবাসী নিদ্রাহীনভাবে এলাকাবাসীকে যুক্ত করে তারা সেই সীমান্তে নিরাপত্তা দিচ্ছে। আমি এই বিষয়টি এখন পর্যন্ত এটি দেখতে পেরেছি। রাশিদ, আপনি আমাদের সাথে থাকুন। আপনার কথা একটা স্পষ্ট, তিনি একটা বলছিলেন যে বিজিবি যে ক্যাম্পগুলো রয়েছে তাদেরও এক ধরনের
বেশ ত্রাহি ত্রাহি অবস্থা রয়েছে সেখানে, তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি বরং এই ফাঁকে আবু তোরাব মানিকের কাছ থেকে একটু জানার চেষ্টা করি ঠাকুরগাঁও সীমান্ত এলাকার কি অবস্থা। আবু তোরাব মানিক, আপনি আমাকে একটু নিশ্চয় বলার চেষ্টা করবেন যে ভারত থেকে মানিককে সম্ভবত আমাদের লাইনটা বা সংযোগটা একটু সমস্যা হয়েছে, আমি বরং কিছুক্ষণের মধ্যে আবার চেষ্টা করব আবু তোরাব মানিকের কাছে যেতে। বরং মুস্তামুন, আপনার বিশ্লেষণটা কী রকম হবে? ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ পুশিনের ঘটনা দেখা যায়নি, এখন সেটা দেখা যাচ্ছে। এখন ধরেন বিএনপি সরকার এলো, বিএনপি শুভেচ্ছা জানালো, বিএনপিকে ভারত সরকার জানালো, খালেদা জিয়ার শেষ বিদায়ের সময়ও জয়শঙ্কর নিজে দেশে এলেন, ফলে এক ধরনের সম্পর্ক উন্নয়নের বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হলো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা হয়নি সেটা এখন কেন এত বেশি পরিমাণ বাড়ছে? হঠাৎ করে এত পুশিনের ঘটনা কেন বৃদ্ধি পাচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, প্রথম কথা হচ্ছে মানে এই দৃশ্যগুলো আসলে খুব অস্বস্তির এই অর্থে যে এই যুগে এই সময় এসে মানে রাত জেগে মানুষকে ঠেলছে, আবার পাল্টা ঠেলাঠেলি হচ্ছে। মানে কোথায় আমরা পৃথিবী কোথায় চলে গেছে, চাঁদে যাচ্ছে স্যাটেলাইট, মানে সেই যুগে এটা আমাদের দেখতে হচ্ছে। মানে দিস ইজ সামথিং ভেরি মানে আনফর্চুনেট টু সি ফ্রম অল পার্ট। এটা গেল, এটার পর মানে একটা মানবিকতার ভিতরে ব্যাপার আছে যে মানুষগুলা ধরেন সেই মানুষগুলা কারা, তারা প্রথম কথা তারা মানুষ। তো ফার্স্ট কথা হচ্ছে মানুষের অধিকার হচ্ছে সবার আগে, এই মানুষের জন্য তো সব কিছু, সে যে দেশেরই হোক, যে সমাজেরই হোক। এবং তার দেশের আমি আজকেই দেখছিলাম যে আধার কার্ড আছে, মানে যেটা ইন্ডিয়ান নাগরিকত্বের একটা প্রাইমারি বলা যায় ন্যাশনাল আইডি, তো সেইটা আছে। এবং সুপ্রিম কোর্টের তাদের সুপ্রিম কোর্টের রায়ও আছে যে স্ট্রিক্টলি যারা আছে তাকে আসলে করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। কারণ তাদের দেশের নাগরিকত্ব নিয়ে যদি মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে, এবং বিজেপি গভর্নমেন্ট 2014 সালে আসার পর থেকেই তো এই জিনিসটা এই জায়গায় পৌঁছালো। এটাও তো সত্য যে ধরেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কিন্তু মানুষ করেই তো আমরা রোহিঙ্গা সংকটটা কাঁধে নিয়ে আছি। আবার যদি আরেকটা সামনে আসে, এই কারণে না মানে মানুষ সংকট কি, এটা তো আমরা শুধু মানবিকতা দেখবো কেন, যার দেশের মানুষ মনে করেন, আমাদের তো মানবিকতা দেখার কিছু নাই। কিন্তু তারপরে আমি কালকে দেখছিলাম যে আমাদের দেশের মানুষ কিন্তু একই সঙ্গে তারা প্রতিহত করছে, আবার তাদের হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তারা কিন্তু বলছে যে এরা তো মানুষ, এদের তো ব্যবস্থা হওয়া উচিত। পয়েন্ট হচ্ছে সেটা রোহিঙ্গার বিষয়টা যেটা বলেন সেটা খুবই ঠিক, যে আমরা আসলে মানবিকতা দেখেছি এবং দেখানোর যে ফল পেলাম আমরা, মানে আমাদের তো মনে হয়েছিল এটার কারণে যে গ্লোবাল সাপোর্টটা আমরা পাবো, যা যে কিছু পাওয়ার কথা, অটোমেটিক্যালি পাওয়ার কথা পাবো, সেটা তো পাইনি। রাদার এটা আমাদের জন্য একটা বিরাট সংকট তৈরি করেছে। ওই এলাকার ডেমোগ্রাফি বলতে গেছেন অ্যান্ড মেনি আদার থিংস, আমরা ওইদিকে না যাই। এখন এখানে যেটা বললেন, আমি যদি পার্টিকুলারলি আপনার কোয়েশ্চেনে আসি, সেখানে ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় তো আসলে এখানে বিজেপি গভর্নমেন্ট ছিল না, তখনও যদি শুভেন্দু ক্ষমতায় থাকতেন তাহলে হয়তো এই দৃশ্য দেখা গেলেও যেতে পারতো। এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হয়েছিল কি, তখন ভারত এবং আমাদের সঙ্গে সম্পর্কটা একটা অদ্ভুত জায়গায় ছিল। মানে মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আমাদের অনেকগুলো ইস্যু নিয়ে কথা হচ্ছিল, সামগ্রিক ভারতীয় আধিপত্যবাদ এবং ওই বিষয়গুলো নিয়ে। তখন ভারতের সঙ্গে এই যে আমাদের কি বলা যায় যে অমীমাংসিত যে ইস্যুগুলো, এটাও তো একটা অমীমাংসিত ইস্যু, বহুদিন ধরেই চলছে, পাল্টাপাল্টি চলছে বা অন্যান্য বিষয়, এগুলো তখন আসলে সেকেন্ডারি হয়ে গিয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে আপনি বিএনপি গভর্নমেন্টের সময় কিন্তু এই জিনিসটা পুশিন এইবারই প্রথম না, বিএনপি গভর্নমেন্ট আগেও যখন ছিল তখনও ছিল। এখন আমরা আসলে থেকে ডিপ্লোমেসিতে নানাভাবে হয়, ভারত কিন্তু আমরা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি সব রকম থেকে যে নির্বাচনের সময় আসলে ভারত তার মানে কিছুটা, যদিও তারা বিএনপি বিরোধী ছিল, কিন্তু নানান সিমটমে আমাদের কাছে মনে হয় তারা সেই জায়গা থেকে আসলে সরে এসেছে। তারা চেয়েছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার হোক, কারণ আগের গভর্নমেন্ট ওয়াজ মোর ডেঞ্জারাস বা মোর আনকমফোর্টেবল টু দেম, আগের গভর্নমেন্ট। ফলে তারা সেটা চেয়েছে এবং সেটা তাদের বেটার অপশন, ওই মুহূর্তের কনসিডারেশনের মধ্যে যেটা বেটার অপশন সেটার দিকে তারা গিয়েছে। মানে এই অর্থে যারা নির্বাচনটা হওয়ার পক্ষে তারা ডিপ্লোম্যাটিক, মানে তারা তো সরাসরি কিছু করতে পারে না বা করার কথা না বা করতে আমরা হয়তো দেইও না বা দেওয়া উচিত না বা ইত্যাদি ইত্যাদি। অপ্রকাশ্যভাবে যে সমস্ত জায়গা থাকে সেই ব্যারিয়ারগুলো প্রকাশ আমরা কম দেখেছি, আমাদের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু একই সঙ্গে এটা তো আমাদের বুঝতে হবে যে এই যে সরকার বা এই বিএনপি, তাদের সঙ্গে হিস্টোরিক্যালি ট্রেডিশনালি ভারতের সম্পর্ক খুব ভালো নয়, মানে সবচেয়ে ভালো সম্পর্ক নয়। আমরা যদি এইভাবে বলি সবচেয়ে ভালো ডিপ্লোম্যাটিক হতে বললাম, সবচেয়ে ভালো সম্পর্ক নয়। আগেও কিন্তু ওই গভর্নমেন্টের সময় বিএনপির সময় পুশিং কিন্তু বিএনপি আগেও ফেস করেছে, 2001 থেকে 2006 সময় ফেস করেছে। মাঝের সময়টাই বরং এটা কম ছিল, কম থাকার অনেকগুলো কারণ ছিল, যেহেতু আমাদের ওই গভর্নমেন্টের সঙ্গে ভারতের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার ছিল, বা অনেকগুলো জায়গায় আমাদের গভর্নমেন্ট আসলে সঠিকভাবে অবস্থানও নেয় নাই, মানে তারা আসলে কিছু কিছু অ্যালাউ করেছে। দুইটা ঘটনাই ঘটেছে। এখন শুভেন্দু এসছে বাংলাদেশের বিএনপি গভর্নমেন্ট, এবং এমনও হতে পারে আপনি যেটা বললেন ডিপ্লোম্যাটিক্যালি কী হয়,
ডিপ্লোম্যাটিক রিলেশন তো কিন্তু উনি আরো ভালো জানবেন, সিঙ্গেল লাইন না আসলে, সিঙ্গেল লাইন না এই অর্থে যে আপনি একদিকে যেমন আপনি ভালো রাখবেন, আবার অন্যদিকে আপনার যে দরকার থাকে সেটা বোঝানোর জন্য কিছু ডিস্টারবেন্সও আপনি ক্রিয়েট করে রাখেন। সেই ঘটনাগুলো ফজলুল হালিমের কাছে এটাও বোঝার চেষ্টা করি, ধরেন আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে আগাচ্ছেন, এখন শুধুমাত্র কি ধরেন শুভেন্দুর উত্থানই কি আসলে যথেষ্ট কারণ এটা, বা পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানই কি যথেষ্ট এই কারণ যে এই দিকে আসলে ঠেলে দেওয়ার বিষয়টি? পাশাপাশি ধরেন যে এক ধরনের ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে ধরেন আজকে যদি আমি চাইলে আপনাদেরকে শোনাতেও পারি, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি বলছেন 12 থেকে 13টি চিঠি এখন পর্যন্ত দেওয়া হচ্ছে, এখনও সীমান্ত জায়গাগুলোতে নানান জায়গায় গিয়ে সীমান্ত বৈঠকগুলো চলছে, ফলে কোনো দিক থেকেই তো নিশ্চয়ই আলোচনার খামতি নেই। তারপরেও একটা বিষয় আপনি শুনছিলেন, আমাদের যিনি সহকর্মী আছেন রাশেদ, তিনি বলছিলেন যে আমাদের বিজিবির সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে, যে আমাদের আসলে এত দীর্ঘ সীমান্ত এলাকা আমরা কতক্ষণ আসলে পাড়া দিয়ে পারবো আসলে। আমি বরং একটু চেষ্টা করি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যটা আপনাকে শোনাতে, তার বক্তব্যটা শুনে আমি আপনার কাছে আবার আসছি। পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না, এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। কি বলবেন যে আসলে কি ডিপ্লোম্যাটিক ভাবে সম্ভব নাকি আসলে অন্য বিকল্প ব্যবস্থাও আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলে যখন রেজিম চেঞ্জ হয়েছে, বাংলাদেশেও যখন রেজিম চেঞ্জ হয়েছে, তখন কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে বোথ সাইড, ঠিক আছে? তো এখন শুভেন্দু হওয়ার জন্যই যেটা হচ্ছে এরকমও নয়, কেন নয়, আবার শুভেন্দুর কারণেই হচ্ছে সেরকমটাও নয়। কি কারণে? কারণ হচ্ছে কি আপনার ইন্ডিয়াতে এনআরসি কিংবা আপনার সিএ এটা কিন্তু দীর্ঘ বছরের একটা প্রক্রিয়া, প্রথম কথা, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা কিন্তু এইবারেও কিন্তু শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে, অর্থাৎ কাপল অফ মান্থস ব্যাক আমি দিল্লিতে ভিজিটে গিয়েছিলাম, তখন যেটা আমি দেখলাম, কাপল অফ উইকস সরি, তো তখন আমি যেটা দেখলাম যে এক উবার ড্রাইভার সে বলতেছিল যে মানে পরদিন আমি তাকে হায়ার করতে চেয়েছিলাম, সে বলতেছিল যে কালকে সে আসতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে সে এনআরসির জন্য ওই অফিসে যাবে, এবং সে কিন্তু আসলে ওয়েস্ট বেঙ্গলেরও না বাংলাদেশেরও না, কোথাও না, এবং সে ওইখানকার ট্রু সিটিজেন। তো তার মানে কথা হচ্ছে যে এই প্রক্রিয়াটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া তাদের 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 দিক থেকে, কিন্তু শুভেন্দুর কিন্তু এই অনুপ্রবেশকারীদের খেলাও বা তারাও এটাও সেটাই আমি আসতেছি এখন ডিলিট ডিপোর্ট এটা বলে এসেছিলেন, আমি সেটাই আসতেছি আপনার পয়েন্টে। এখন দেখা যায় যে ডোমেস্টিক পলিটিক্যাল আপনার যখন সিগন্যালিং চলে একটা দেশে, তার ইস্যুগুলো কিন্তু এখন টোটালটা তার ডোমেস্টিক, এবং এর সাথে কিন্তু আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসামের পলিটিক্যাল ইস্যু রয়েছে, এগুলো তাদের ডোমেস্টিক ইস্যু। কিন্তু এইটা কখনো কখনো টু সাম এক্সটেন্ট দেখা যায় যে বর্ডারে, অর্থাৎ যে বর্ডারটা আমরা এটাকে বলি ম্যারিজ অফ জিওগ্রাফি, রাইট, ধরেন আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার, আবার ইউএস এর সাথে মেক্সিকোর যে বর্ডার, আবার ধরুন রাশিয়ার সাথে আপনার চায়নার যে বর্ডার, এই যে বর্ডার, ইভেন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে বর্ডার, তো এখন এই বড় মাত্রায় যখন বর্ডার থাকে তখন কিন্তু এই একটা রাষ্ট্রের যখন ডোমেস্টিক ইস্যুগুলো ক্রিয়েট হয় তখন কিন্তু ওই নেইবারিং স্টেট যে থাকে যার সাথে বর্ডার শেয়ারিং থাকে তার উপরে ইফেক্ট পড়বে, এটা খুবই স্বাভাবিক। হয়তো আগে এরকমটা ভাবে নাই তারা, এনআরসি যারা এক্সিকিউট করতেছেন কিংবা সিএ তারা এরকম ভাবেন না, এখন ধরেন একটা সুযোগ, তারা সেই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছেন। ঠিক তেমনি আমাদের এখানেও দেখতে হবে যে আমাদের ধরুন বেশ কয়েকটি প্রক্রিয়া আছে, অর্থাৎ আন্তর্জাতিক আইন কিংবা আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম অনুযায়ী আপনি নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া আছে, আমরা সেটা করছি কিনা। ধরুন যদি এরকমটা হয় যে সত্যিকার অর্থে আমাদের কোনো নাগরিক, আমাদের নাগরিক, বাংলাদেশের নাগরিক, সে ইন্ডিয়াতে আছে এবং তাকে তারা এখন পুশব্যাক করার চেষ্টা করছে, এখন সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা একটা ইস্যু। আবার এটাও ঠিক তারাও কি মানছে, আবার এটাও ঠিক না, তারা মানছে বলতে আমাদের বাংলাদেশ, যেমন ধরেন ভারতের একটি মানবাধিকার সংগঠন মাসুম, সেটা যিনি প্রধান আছেন কিরিটি রয়, তিনি যেটাকে উল্লেখ করছেন যে সেখানেও তো একদম অমানবিকভাবে মানা হচ্ছে। সেখানে বলছে যদি বিদেশি কারো পাসপোর্ট না থাকে, ভিসা ছাড়া তিনি থাকে বা অন্যভাবে কোনোভাবে থাকেন, তিনি যদি গ্রেপ্তার হন তিনি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হবেন, তারপরে সেই মামলায় তিনি দোষী সাব্যস্ত হবেন, সাজা হবেন, এরপরে আদালতের মাধ্যমেই যেভাবে আমি আপনার ওই প্রসঙ্গে আসছি যে এখন ধরেন এরপরে কি আছে, এরপরেরটা হচ্ছে গিয়ে সীমান্ত ব্যবস্থাপনা। এরপর আপনি যে প্রসঙ্গটা আসলেন, অর্থাৎ ধরুন এই ঘটনাগুলো ঘটছে,
ঘটলে পরেও তো আসলে আপনি আন্তর্জাতিক আইন বলেন কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনস বলেন, ফরেন পলিসি বলেন, ডিপ্লোমেসি বলেন, কোনো প্রক্রিয়াই আপনি তাকে এইভাবে রাতে পুশব্যাক করতে পারবেন না। এটা কেউই সমর্থন করে না, কোনো আইন, কোনো প্রসিডিউরাল আপনার অ্যাক্টিভিটিস এটাকে সমর্থন করে না। কাজেই সে যে সঠিক করছে সেটা বলার তো কোনো সুযোগই নেই। এখন কথা হচ্ছে যে আমাদের আসলে কতটা সদিচ্ছা রয়েছে, যেটাকে আমি পলিটিক্যাল পজিটিভনেস বলবো, অর্থাৎ আপনার রাজনৈতিকভাবে দুই রাষ্ট্রই, যেমন ধরেন আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করছি এটা আমাদের স্টেটের তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত এই নতুন সরকারের কোনো নেগেটিভ আপনার অ্যাপ্রোচ নেই। ঠিক তেমনি আপনি যদি যেমন আপনি শুরুতে বলছিলেন যে ইন্ডিয়ান নতুন যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টও কিন্তু এখানে মানে এখানের যে গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়ার গভর্নমেন্টও কিন্তু তারাও কিন্তু এখানে তারা এটাকে কনগ্রাচুলেট করেছে, তারা তাদের প্রাইম মিনিস্টারের মেসেজ এখানে স্পিকার এসে কনভে করেছে ওতের দিন। ইভেন আপনি যেমনটা বলছিলেন যে সে সময় কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রক এসেছিলেন এখানে। কাজেই এই বিষয়গুলো কিন্তু আমরা এক ধরনের ওয়ার্ম সিচুয়েশন বলি, হ্যাঁ, কিংবা এটা কিন্তু খুবই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছিল, এবং এটাও ঠিক যে সম্পর্কটা উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সম্পর্ক কেন আমাদের অবনতি হয়েছিল? আপনাকে সেই জায়গায় যেতে হবে। যদি সেই জায়গায় যান তাহলে আপনি আপনার কন্টেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যখন সম্পর্কটাকে খারাপ করেছেন তখন না সেটাকে রিভাইভ করার প্রশ্নটা এসেছে। ওকে, সেক্ষেত্রে আমি বিরতির পর এসে এটা জানার চেষ্টা করবো। দুটা বিষয়, আপনি দুটো পয়েন্ট তুলেছেন। সম্পর্কটা কেন অবনীত হয়েছিল, দুটো নিশ্চয়ই। এক, হয়তো অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের একটা ফ্যাক্ট হতে পারে, অথবা শেখ হাসিনার পতন হতে পারে। দুটো কারণের মধ্যে কোনটা বেশি জোরদার কারণ সেটা নিশ্চয়ই বোঝার চেষ্টা করব। একই সঙ্গে আপনি বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছার কথা। ধরেন রাজনৈতিক সদিচ্ছা আমার আছে, কিন্তু আমার মানে সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতাটা কতটুকু? বর্ডার তো বিশাল, বাংলাদেশের সাথে মানে স্থল সীমান্ত 4,000 মোর দেন 4,000 কিলোমিটার, 4,156 মতো আমরা জানি কিলোমিটার। ফলে এত বড় সীমান্ত, অনেক জায়গায় কাঁটাতারে বেড়ানে, অনেক জায়গায় ফাঁক ফোকর আছে। কখন কোন পয়েন্ট দিয়ে ঢুকবে, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতাটা কতটুকু, সেটা একটু বোঝা জরুরি। আমি বরং বিরতি নিয়ে বিরতির পর ফিরে এসে এই আলোচনাটাই করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন নির্বাচিত খবরে আমি আরেকবার রাশেদুল ইসলামের কাছে যেতে চাই। রাশেদুল ইসলামের কাছে ছোট্ট করে জেনে ছেড়ে দিতে চাই। রাশেদুল ইসলাম, একটু নিশ্চয় বলবেন যে এখন পর্যন্ত শূন্যরেখায় যারা অবস্থান করছেন তারা আসলে সেখানে কি করছেন, তাদের বিষয়ে কি সংবাদ পাওয়া যাচ্ছে? এক, দ্বিতীয়ত আমরা এটাও নানান জায়গা থেকে শুনছি যে বিভিন্ন স্থানীয় দালালরা নানান প্রক্রিয়ায় যাদেরকে পাশে পাঠানো হচ্ছে, পিষণ করা হচ্ছে, যাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে আসা নানান ধরনের প্রক্রিয়া বা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেই বিষয়গুলো স্থানীয় প্রশাসন বা সীমান্তরক্ষী বাহিনী কীভাবে দেখছেন? আপনি যেমনটা বললেন আর কি, যে বিশেষ করে যারা শূন্য রেখায় যারা রয়েছেন, গতকাল কিন্তু রাত্রেবেলা শূন্য রেখায় কিছু 7 জন মানুষ ছিলেন ভারতীয় যারা বাংলা ভাষাভাষী। তাদেরকে কিন্তু সেই সময়টার মধ্যে অমানবিক তারা সেই পরিবেশটার মধ্যে ছিল। আমরা দেখেছি যে তারা আসলে পানিতে দীর্ঘক্ষণ ছিল। সেই জায়গার মধ্যে দুই দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের দুই মুখী চাপের কারণে সেই মানুষগুলো অমানবিক সে রাত্রি যাপন করেছে। যদিও বা সকালবেলা তারা সেই বাংলা ভাষাভাষীদেরকে তারা আবারও ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল। তবে এখানে একটি বিষয় যে আমরা অনুসন্ধান করে যেটা জানতে পেরেছি, আমি যেটা জানতে পেরেছি যে স্থানীয় কিছু দালাল আছে যারা এই সমস্ত মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে ভালো কাজ দেওয়ার কথা বলে যারা আসলে অনেক বাংলাদেশিকে নিয়ে যায়, কিন্তু সেখানে যে হয় ইটভাটাতে বা কঠোর কোনো পরিশ্রম করতে হয় এমন কিছু জায়গায় তারা নিয়োজিত করে। পরবর্তীতে তারা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় তারা কিন্তু বাংলাদেশে আসতে পারে না। সেই সমস্ত মানুষগুলো তখন অমানবিকভাবে তারা জীবন জীবিকার তাগিদেই সেখানে কিন্তু স্থায়ী হওয়ার চেষ্টা করে। আর এখন যে বিষয়টি আসতেছে যে আমি যদি একটু বলি যে আমাদের ভঙ্গামারী সীমান্তে একটি ওসমান গনি নামের একটি পরিবার ছিল। সেই পরিবারটি কিন্তু সীমান্তের বিশেষ করে যে ছিটমহল বিনিময়ের সময় তারা গিয়েছিল বৈধভাবে, কিন্তু
এই বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি ভারতের রাজনৈতিক, সেই পরিস্থিতির কারণে সেই পরিবারটিতে হামলা করে তার একটি মাইক্রো ছিল, 2টি আপনার মোটরসাইকেল ছিল, তার বাড়ি পুরো লুটপাট করেছে সেখানকার বিজেপি সদস্যরা। তো সেই পরিবারটি পরবর্তীতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তারা। আবারও তার যে জন্মভূমি আছে বাংলাদেশ, সেই জন্মভূমি তারা এসেছে, আমাদের সাথে খোঁজ নিয়েছি। তারা যেটি বলছেন যে সেখানে আসলে বাঙালি ভাষাভাষী যারা সেখানে গিয়েছিল বৈধভাবে আর অবৈধভাবে, যেটাই বলি না কেন, কাজের জন্য, জীবন জীবিকার জন্য, তারা কিন্তু সেখানে নিরাপদ নেই, তারা একেবারে অনিরাপদ আছে। আমরা দেখেছি যে 2জন বাঙালিকে তারা সেখানে জবাই করে হত্যা করেছে একদম দিনের বেলা। তো এখন এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সেখানে কোনো মানুষ নিরাপদ নেই, শূন্যরেখায় যারা আছে তারাও কিন্তু নিরাপদ নেই। স্থানীয় কিছু দালালের কারণে এই সমস্ত বাঙালি বা বাংলা ভাষাভাষী যারা আছে তারা কিন্তু একেবারেই বিপদাপন্ন। এজন্য স্থানীয় যারা দালাল আছে এদের ব্যাপারেও কিন্তু আসলে বিজিবি বলি বা বাংলাদেশি যে আইন প্রয়োগকারী সংস্থা, আমরা যদি 2024 সালে 31 ডিসেম্বর আগে ভারতের যে সিএ যেটা আছে সেখানে যেটা বলা হয়েছিল যে সেটা ধরেন যারা অনুপ্রবেশকে, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান থেকে আসা হোক, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি যারা এসেছেন না কেন তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই আইনের আওতায় পড়বেন না। এখন তো ধরেন মুসলিম বিদ্বেষ বিজেপির বা ধরেন হিন্দু উগ্রবাদ বা জাতীয়তাবাদ যে বিষয়টি সামনে আমরা যেভাবে আনি না কেন, সেটা তো একটা প্রসঙ্গ আছেই। কিন্তু আপনি যে আলোচনাটাকে এনেছিলেন যে কেন এই পর্যায়ে সম্পর্কটা গেল, কোন কারণটাকে আপনি বেশি ডিটেক্ট করবেন? সেটা হচ্ছে কি ইউনূস সরকারের আমলটাকেই, যে তারা যে ধরনের বক্তব্য নিয়ে সামনে এসেছিল সেটাই, নাকি শেখ হাসিনার পতনটাও এটা অনেক বড় কারণ? না, আমার কাছে যেটা মনে হয়, দেখুন যে এক ধরনের মানে বেশ কিছু কারণ, একটা কারণ নয়। তবে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে ইন্টারিম রেজিমের সময় বেশ কিছু পাবলিক রেটরিক তৈরি করা হয়েছিল, যেগুলো ধরেন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান, সেটা ইন্টারিম হোক আর আপনার ডেমোক্রেটিক ওয়েতে হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে আপনি আপনার রাষ্ট্রকে যখন রিপ্রেজেন্ট করেন তখন আপনার শব্দচয়ন, আপনার ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ, সেগুলো খুবই সিগনিফিক্যান্ট। তো সেই সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত বেশ কিছু শব্দচয়ন বা বাক্য বিনিময়, এবং ইভেন ঢাকাতে টিল টুডে এখনও কিন্তু এই ধরনের একটা পাবলিক রেটরিক রয়েছে। অর্থাৎ ধরুন আপনার নেইবার কান্ট্রি বিদ্বেষী কথা বলা কিংবা তাদেরকে আপনার অযাচিতভাবে আপনি হুমকি দামকি দেয়া, এইগুলোর কিন্তু 5 তারিখে কিন্তু শুরু হয়েছিল। এখন এর পাল্টা নিশ্চয়ই আমার যে নেইবার কান্ট্রি রয়েছে তার যে গভর্নমেন্ট, আপনার এটা কিন্তু ভাইস ভার্সা হয়নি। সেখানকার কিন্তু কোনো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান কিন্তু সেরকমটা, আমরা কি বক্তব্যটাকে ভেবে নিব নাকি সরকারি পর্যায়ের উলটপালট বক্তব্য, নাকি রাজনৈতিক মাঠে বক্তব্য থাকতে পারে? সেটা আমরা অনেকেই দেখি বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে। ইভেন 5 তারিখে আমরা রিটায়ার্ড আর্মি অফিসারদেরও দেখছি। সেটা আমি আমলে নিচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি স্টেট রিপ্রেজেন্ট করে যখন ধরুন নরেন্দ্র মোদী যে কথা বলবেন এবং এখানে তখন যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন তিনি যে কথা বলবেন, সেটা তো আমাদেরকে আমলে নিতে হবে। শুধু আমাদের নয়, সেটা আন্তর্জাতিক দুনিয়া কিংবা বিশ্ববাসী আমলে নেবে। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং বেসিক্যালি। তো এখন সেটার জন্য হচ্ছে গিয়ে বর্তমান সরকারকে পে করতে হচ্ছে, আমার কাছে এটাই মনে হয়। এটা একটা কারণ। এর বাইরে আপনি যেটা বললেন, এবং তাদের আরও কিছু ব্যাপার ছিল, যেমন ধরেন তাদের পলিটিক্যাল, আমার কাছে মনে হয়েছিল তারা কেউ পলিটিক্যাল না, কিন্তু তারা পলিটিক্যালি অ্যামেচার ছিল, এবং তারা আসলে কেউই গভর্নেন্স হ্যান্ডেলিং এর তাদের কারো কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তাদের মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক্যালি যে কারণে ডেফিসিয়েন্সি ছিল, তারপরেও তারা দেখা গেছে যে আপনার কোনো কারণে অকারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো, কিংবা আমরা যখন দেখলাম যে তারা ক্যাপচার করলো, তখন হচ্ছে গিয়ে কিন্তু এই যে অ্যামেচার যাদেরকে আমি বললাম, এরা কিন্তু হচ্ছে গিয়ে আপনার স্টেট রিপ্রেজেন্ট করছিল, এবং তাদের বিভিন্ন জনের বিভিন্ন সময়ের বক্তব্য, সেটা কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশ হোক, প্রতিবেশী দেশ হোক, কিংবা আপনার রাইভালরি কান্ট্রি হোক, সে তো এটা নোট ডাউন করবে। প্রফেসর রানা, আপনি কিন্তু ধরেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একটা কথা বললেন, আপনি কি মানে শেখ হাসিনার পতনটাকেও কি কোনো গুরুত্বভাবে নিয়ে আসছেন না, যেটাতে ভারত আসলে নাকশ হতে পারে?
এইটা ভারতের নাখোশ হওয়া বা খুশি হওয়ার কোনো বিষয় না, এটা আমি মনে করি। কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এই দেশের স্বাধীনতা যুদ্ধে এবং এই দেশ কতটা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে শুধু এই দেশ সৃষ্টি না, আমাদের বাংলা ও বাঙালির যে লিগাসি, সেই জায়গাটায় যদি ন্যূনতম কারো সম্মান থাকে, কোনো রেসপেক্ট থাকে, তাহলে আমি মনে করি যে এই দেশের অভ্যন্তরীণ পলিটিক্যাল বিষয়ে কোন দেশ কি খুশি হলো, কি বেজার হলো, কে নাক গলালো, কে গলালো না, এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। হ্যাঁ, বাজারে এ ধরনের রেটরিক আছে, কিন্তু আমি এটাই বিশ্বাসী না। আমার কথা হচ্ছে যে আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার দেশে চেষ্টা তো অনেকেই করে। আপনি মিয়ানমার করছে না, এই যে আপনি রোহিঙ্গাদের কথা বললেন, এরা তো মিয়ানমার থেকে এসেছে। আপনি ইন্ডিয়া করতেছে, আপনার 1971 পাকিস্তান করেছে, এখন আপনার তার আবার এই ইন্টারিমের সময় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। কে করেনি? সকলেই চেষ্টা করেছে, কেউ কম কেউ বেশি। ইভেন এখন যে নিয়ার ফিউচার যে সবচেয়ে বড় যে পলিটিক্যাল আমার মনে হচ্ছে সাউথ এশিয়ায় যে গেম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানকার জিও পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক, যেটা এখন আপনারা সবাই জানেন। আমার ধারণা যে এটা শুধুমাত্র ফরেন পলিসি যারা পড়ায় কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস তারা জানে তা না। এখন আমি দেখি যেটা এক ধরনের চায়ের দোকানেও এ নিয়ে আলোচনা হয়। কাজে মানুষ এগুলো জানে যে আসলে কারা কোন জায়গা থেকে, কাদের ক্ষমতার উৎস কি, কারা কেন কথা বলছে, কি কথা বলছে ওই সময়, সেগুলো কিন্তু মানুষ আমলে নিয়েছে। এবং আমার মূল কথা হচ্ছে যে এর আগেও ছিল এখনো আছে, কিন্তু সম্পর্কটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে এসে যে জায়গাটায় দাঁড়িয়েছে, যেটা আপনার প্রশ্ন, সেটা হচ্ছে যে হঠাৎ এমন কেন হবে। এখন তো গণতান্ত্রিক সরকার, সেই প্রশ্ন তো আমাদেরও, সেই প্রশ্ন জনগণেরও, কিন্তু সেই কাজটা করে গেছে কে? আমাকে তো সেই জায়গাটা খুঁজতে গেলে আমাকে ইন্টারিমের কথা বলতে হবে। এবং ওই যে বাঞ্চ অফ পিপল যারা হচ্ছে গিয়ে ওই সময় রাষ্ট্রকে পরিচালনা করেছে, তারা কি করেছে সেটা আমরা বুঝতেছি, আপনারা বুঝতেছেন, দেশের জনগণ বুঝতেছে, এবং আমার ধারণা যে কিছুদিন পরে বিশ্ববাসীও বুঝবে। না, বাংলাদেশের রাজনীতিতে ধরেন ভারত কার্ড, পাকিস্তান কার্ড, আমেরিকা কার্ড নতুন যুক্ত হয়েছে, এগুলো সব সময় চলে। Right. আপনি বলছিলেন না যে রাজনীতিতে যিনি সরকার প্রধান তার বক্তব্য অনেক বেশি ভ্যারি করে বা অনেক বেশি ম্যাটার করে, এবং সেটা তো অফিসিয়াল। Right. কারণ আমরা যখন শুনেছি যে শেখ হাসিনা যখন বলতেন যে ভারতকে যা দিয়েছি আর এত কেউ দিতে পারবে না, বা সেই সময় সরকারি দলের পক্ষ থেকে যে বলা হতো যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে সেই পর্যায়ে কোনো জায়গায় পৌঁছাতে পারবে না, ফলে এখন নিশ্চয়ই সেটা কি কোনোভাবে ম্যাটার করে না যে না, একটা ছিল টেস্টেড ট্রাস্টেড, এখন যারা আসছেন তারা টেস্টেড ট্রাস্টেড না, সেটা নিয়েও একটা কথা আছে। সেটা এখন আপনি যেটা বলছেন ট্রাস্ট মিসট্রাস্ট আমি বলবো না, এখানে ট্রাস্ট ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, অর্থাৎ এক ধরনের ডেফিসিট তৈরি হয়েছে। মিসট্রাস্ট ভয়ঙ্কর জিনিস, তাহলে দু রাষ্ট্রের মধ্যে যুদ্ধ অনিবার্য, আমরা কেউই সেটা চাই না। এক ধরনের স্বল্পতা তৈরি হয়েছে। বাট আপনি যেটা বলছিলেন যে ওই সময়ের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা উজাড় করে দিয়েছি, মানে কিন্তু তারা তো এটাও দাবি করেছেন যে তখন তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা উষ্ণ ছিল। এবং আপনি এই তার সময়ের যে ট্রিটিগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু গত 2 বছর এবং ইন্টারিম গভর্নমেন্টের 1.5 ইয়ার্স, অলমোস্ট 1.6 মান্থ, সরি, তো এই পুরো সময়টা জুড়ে কিন্তু গসিপ ছিল যে কত কি তিনি করেছেন। হ্যাঁ, এবং তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, খুব সম্ভবত পরে অ্যাডভাইজার হয়েছিলেন, আমি নাম বলতে আগ্রহী না ওনার, তো যে এই ভদ্রলোক বিভিন্ন রকমের গল্প, মানে ফেইরিটেল এসে বলতেন, বিভিন্ন রকমের। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই সময়ের, আপনার সাথে আমি এইটার জায়গায় একমত যে তৎকালীন প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে গিয়ে আমলে নেওয়ার মতো না, এবং সেটা আমার কাছে মনে হয় যে রাষ্ট্র কিংবা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যায় সেই কথাগুলো। কিন্তু এটাও ঠিক যে সেই সময় তিনি এই কথাগুলো, তারটাও তো পাবলিক রেটরিক হতে পারে। যদি পাবলিক রেটরিক না হয় তাহলে ওই সময়ের যে ট্রিটিগুলো হয়েছে সেই ট্রিটিগুলো কেন হচ্ছে গিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আনফোল্ড করলো না? তারা তো সেইটাকে ক্যাপিটাল করেই ক্ষমতায় আসলো। ভারত বিদ্বেষী কার্ড, আপনি যে আপনার ভাষায় যে সেই কার্ডই তো তারা ব্যবহার করলো। তো ব্যবহার যদি সেটাই করে তাহলে উনি কি কি ট্রিটি করেছে আজ পর্যন্ত তারা করলো না? এখন যে একটা পার্লামেন্ট রয়েছে, ডেমোক্রেসি রয়েছে দেশে, এবং আমি মনে করি স্ট্যাবল একটা গভর্নমেন্ট রয়েছে, তো তারা কেন আনফোল্ড করছে না? নিশ্চয়ই এই প্রশ্ন যথেষ্ট জরুরি। আমি এইটা মোসাম্মদ আপনার বিশ্লেষণটা নিশ্চয়ই শুনতে চাইবো। এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? পাশাপাশি এই যে ধরেন পুশিন, এখন পর্যন্ত আমরা জানি যে সীমান্তে 2 পক্ষের সম্মেলন চলছে, এতগুলো চিঠি চালাচালি হচ্ছে, তারপরও আসলে বিষয়টা থামবে কিনা সেটাও নিশ্চিত না, কেন শুভেন্দুর বক্তব্য নন স্টপ চলছে, তিনি কি কি করবেন সংখ্যা দিয়ে বলছেন, ওয়েটিং লিস্টে আরও 600 আছে সেটাও বলছেন। ফলে আমরা এগুলোতে ঠেকাতে আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী, আমাদের যে ক্যাপাসিটি, সেটাকে যথেষ্ট আছে বলে কি মনে করেন?
দেখেন সীমান্তরক্ষী বাহিনীর একটা তো আছে যে আপনার মিলিটারি বা লড়াইয়ের এবিলিটি বা ফিজিক্যাল যে এবিলিটি তাদের, সেই এবিলিটিটা কিন্তু অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে পজিশন অবস্থান সেটা দিয়ে হচ্ছে প্রথম হয়। যেমন ধরেন বিজেপি, তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে যদি আমরা ডিপ্লোম্যাটিক্যালি এবং আমরা আমাদের হোম মিনিস্ট্রি যদি বলে যে এরকম করতে হবে, তখন তাদের কিন্তু তারা যেহেতু ওই ডিপ্লয়েড, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। আবার এখান থেকে সিগন্যালটা কেমন যাচ্ছে তার উপর নির্ভর করে। তারপরে এখানে আপনি দেখেন এর সঙ্গে কিন্তু একটা স্থানীয় পর্যায়ে আমি যে খোঁজখবর নিয়েছি, স্থানীয় মানুষের একটা শক্তিও কিন্তু যোগ হয়েছে। সবসময় কিন্তু আপনার এই যে মানে মিলিটারি স্ট্রেংথ এটাতে কিন্তু কিছু হয় না। এটা আমরাই এর সাক্ষী। আমরা যদি দেখি আমাদের 71-এ দেখেন দ্য এগেনস্ট আর্মি ওয়াজ ফার মোর লার্জার দেন আস, এবং সেটা হয় না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারছে না, কারণ ইরানের মানুষের যে মোটিভেশনাল জায়গা সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো যুক্তরাষ্ট্র কিন্তু শুধু সামরিক শক্তি দিয়ে করছে, তার দেশে এর বিরোধিতা রয়েছে, এরকম বিষয় কাজ করে। ফলে আমি সক্ষমতার জায়গায় ঠিক এইভাবে এই জায়গায় এইভাবে গেলে আসলে পুরা হরাইজন না দেখে শুধু সামরিক সক্ষমতা থেকে ডেফিনেটলি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা অনেক শক্তিশালী, অনেক কিছু, সেটা দিয়ে কিন্তু নির্ধারিত হবে না। কিন্তু মোহাম্মদ জানান বিজিবির সক্ষমতা নিয়ে, ধরেন বিজিবি তো সীমান্তরক্ষী বাহিনী, সেখানে তো মানে সেনাবাহিনী স্টে করেন না। সেখানে যখন আমি ঘাটতে যাই তখন আমি দেখি যে ধরেন যে এখানে এক একটি স্ট্যান্ডে বাংলাদেশের একটি বিজিবি স্ট্যান্ড আছে, সেখানে বিএসএফ এর 3টা করে আছে। যেখানে একটা করে বাংলাদেশের ক্যাম্প আছে সেখানে বিএসএফ এর 3টে করে ক্যাম্প আছে। বাংলাদেশে যেখানে এক একটা ব্যাটালিয়নে 25 থেকে 30 জন সর্বোচ্চ সদস্য থাকে, সেখানে বিএসএফ এর এক একটা ব্যাটালিয়নে 40টার উপর সদস্য থেকে থাকে। আমি যদি বাংলাদেশের ল্যান্ডটাকে কাউন্ট করতে যাই, তো 4156, সেটাতে যদি 5 কিলোমিটার অন্তর অন্তর করে যদি আমাদেরকে একটা ক্যাম্প বসাতে হয়, সেখানেও 800-র উপর ক্যাম্প লাগে। সেখানে যদি আমাদের 60টা ব্যাটালিয়ন আছে, সেই 60টা ব্যাটালিয়ন যদি আপনি হিল ট্র্যাক্স, নারায়ণগঞ্জ, ঢাকা, মিয়ানমার এগুলো বাদ দিয়েও যদি 40 থেকে 45টা পান, তাও আপনার 600টা ক্যাম্প থাকে, 200টা কিন্তু আপনার ফাঁকা আছে। তো কোন দিক দিয়ে ঢুকবে আমি তো জানি না। আমি যদি আমার এই সক্ষমতাটা না বাড়াই তাহলে আমি ঠেকাবো কেমনে? না নিশ্চয়ই সেটা আছে, কিন্তু আমার এই পার্টিকুলার জায়গায় মনে হয় যে আমি সক্ষমতার চেয়েও আমি ডিপ্লোম্যাটিক লাইনে যোগাযোগ, ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ, আন্ডারস্ট্যান্ডিং গুড সেন্স প্রিভিল, এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। আমি মনে করি কারণ হচ্ছে কি, ধরেন শক্তি আপনি বাড়ালেন, আপনার যে ওই পাশের যে দেশটি আছে তারও তো শক্তি বাড়ানোর সুযোগ থাকবে, তার তো আরও বেশি থাকবে ইনফ্যাক্ট, সে যেহেতু বড় দেশ। ফলে এই লড়াইয়ে আমার কাছে যাওয়ার আগে আমার মনে হয় যে এটা তো একদম লাস্ট স্টেপ, অনেক পরের স্টেপ। যুদ্ধকালীন কথা বলছি না, যুদ্ধকালীন কথা না, ঠেকানো। আমি বলছি যে এটা ঠেকানো, কিন্তু ঠেকানোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেন ওইখানে কিন্তু আমরা বিজিবির সঙ্গে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আমরা এগুলো করছি কিন্তু। এবং আমাদের দেখেন আমাদের যে স্ট্রেংথ বিজিবি, আমাদের বিজিবি তো সবসময় সীমান্তের সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু কোনো ঘটনা ঘটলে এবার বিজিবিকে ডাকা হয়। বিজিবিরও তো আসলে অনেক রকম লিমিটেশন অ্যান্ড অল দিস। আর আমাদের আরেকটা প্রবলেমের জায়গা কি, এখানে আমরা সুবিধাজনক একটা জায়গা আছে কিন্তু, কারণ হচ্ছে তাদেরকে কিন্তু এখানে প্রোয়েক্টিভ কিন্তু ওই ফোর্সটা, ধরেন আপনার বাড়িতে যে এসে দখল করতে চাইবে তার চেয়ে কিন্তু যে দখলে আছে সে কিন্তু অনেক দিয়ে শক্তিশালী থাকে। কীভাবে শক্তিশালী থাকে? প্রথম হচ্ছে তার একটা পজিশন থাকে, তারপরে দ্বিতীয় হচ্ছে সবসময় কিন্তু যে কমন ফিলিং থাকে, অ্যাটমসফিয়ারের যে সাপোর্ট, সেটা কিন্তু আপনাদের যত কিছু করুক, ধরেন ভারত খুবই যৌক্তিকভাবে, ধরেন এরা আমি ধরে নিলাম যৌক্তির খাতিরে যারা অবৈধ বাংলাদেশে ধরে নিলাম এরা বাংলাদেশে গিয়েছে, স্টিল কিন্তু আপনি এভাবে পারেন না। মানে কোনো ল, কোনো কমন সেন্স, ফার্স্ট কথা ল তো আসছে কমন সেন্স থেকে, কোনো ইন্টারন্যাশনাল ল, কোনো কাস্টম যে আপনি এনে রাতের বেলা ঠেলে ঢুকানোর চেষ্টা করবেন, এটা তো গাজর একটা ব্যাপার। আপনি যত কিছুই বলেন কোনোভাবেই সম্ভব না। তারপর হচ্ছে আপনার কী করতে হবে, আপনার তাকে কিন্তু ঠেলে পাঠাইতে হয়। আর আমাদের হচ্ছে কিন্তু আমাদের পাহাড়া থাকলে কিন্তু এটাও কিন্তু একটা স্ট্রেংথ। ফলে এই জায়গায় কিন্তু লড়াই আমার কাছে মনে হয়, বা অতীতে আমরা যত দেখেছি পুশব্যাকের ঘটনা, আপনি দেখেন ওরা কিন্তু কিছু কিছু ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে যেটা হচ্ছে সাফারিংস হচ্ছে, মানুষের সাফারিংস হচ্ছে, দৃষ্টিকোণ হচ্ছে, আমাদের ওই অঞ্চলে মানুষকে সারা রাত জেগে থাকতে হচ্ছে, এই বিষয়গুলো ঘটছে। এবং আরেকটা জিনিস, আমরা একটা প্রবলেমের জায়গায় আসি, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু সীমান্ত কিন্তু পাহাড়ি সীমান্ত, যেমন সিলেট অঞ্চল। আপনি যদি সিলেটের 4টা মানে জেলা চিন্তা করেন, এগুলোর সঙ্গে এক একটার সঙ্গে 20, 30, 40, 50 কিলোমিটার হচ্ছে সীমান্ত। এবং সীমান্তটা হচ্ছে কি একদম পাহাড় টিলা এইসবের মাঝখান দিয়ে, ওই জায়গায় কিন্তু আপনি চাইলেও যে সার্বক্ষণিক মানে পাহারা দেওয়া এটা আসলে অনেক কঠিন। ফলে এইরকম কিছু কিছু জায়গা কিন্তু আমরা সমস্যার মধ্যে আছি। তো অ্যাপার্ট ফ্রম দ্যাম আমি মনে করি এটা যেটা হচ্ছে ফ্রম দেয়ার পার্ট, আমি মনে করি এটা বড় কান্ট্রি হিসাবে, এটা ডেমোক্রেটিক কান্ট্রি, তারা লং ডেমোক্রেটিক হিস্ট্রি এবং অনেকগুলো জায়গায় তারা পৃথিবীকে নিজেদের সক্ষমতার কথা বলে, সেই দেশের আসলে এইভাবে করাটা এটা ইটসেলফ স্পিক্স যে দে আর নট রাইট এবং উই আর রাইট। আমি এই জায়গাটা বিরতি নিই, আমি বিরতির পর ফিরে এসে চেষ্টা করব প্রসঙ্গটি পাল্টাতে। কারণ এখন পর্যন্ত আমরা যে খবরটি পাচ্ছি তাতে 6 দফার দাবিতে রাজধানী সহ দেশের
অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে। সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। যদি প্রফেসর আলিম আপনার কিছু থেকে এই প্রসঙ্গে, সেটা বিরতির পর ফিরে এসে জানার চেষ্টা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। প্রফেসর ফজলুল হালিম, আমি বরং ইয়া প্রসঙ্গ দিতে চাই, যদি একটু আমি আগের প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে রিপেট্রিশন মেকানিজম নিয়ে আপনি যেটা আর কি, আসলে এর সমাধান ওই রকমের না যে আমরা মানুষ দিয়ে পাহারা দিব, কিংবা আমরা আমাদের বর্ডারের সদস্য সংখ্যা বাড়াবো, কিংবা আমাদের জনগণ রাজ্যকে পাহারা দেবে, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় এখন যেটা হচ্ছে এক ধরনের ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দিল্লিতে যে বৈঠক, সে হুইচ ইজ গুড, এবং এর বাইরে বাইলেটারাল মেকানিজমটা চলবে, কন্টিনিউ করতে হবে। এরপরে ডিজি লেভেল মিটিং রয়েছে, আমরা জানি যে ফ্ল্যাগ মিটিং রয়েছে, তারপরে ফরেন অফিস কনসাল্টিং রয়েছে, বোথ পার্ট, বাংলাদেশ পার্ট এবং ইন্ডিয়ান পার্ট, এবং এর মধ্য দিয়েই হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা স্তীমিত হবে ধীরে ধীরে। এবং আশা করি যে এই যে উদ্বিগ্ন জনগণ কিংবা সাধারণ মানুষ, আমরা সবাই তো এই জায়গাটা হয়তো খুব শীঘ্রই কেটে যাবে। এটা বোঝার চেষ্টাও করা যাবে যে নিশ্চয়ই এই মধ্য দিয়ে আসলে কোনো ভিন্ন বার্তা দিচ্ছে কিনা। রাইট রাইট। যাই হোক, আমি বরং প্রসঙ্গ একটু পরিবর্তনে যেতে চাই। যেটা বলছিলাম যে 6 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এ সংক্রান্ত একটা প্রতিবেদন আছে, আমার প্রতিবেদন দেখি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা FCPS ট্রেনিং বিষয়ক নোটিশকে অযৌক্তিক ও চিকিৎসক বিরোধী আখ্যা দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, মাসিক ভাতা 30,000 টাকায় উন্নীত করা, সরকারি চিকিৎসকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা সহ 6 দফা দাবিতে কর্মবিরতি করছেন তারা। FCPS প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু নির্দেশনার জেরেই তাদের এই প্রতিবাদ। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আমাদের ইন্টার্ন যারা আছে, আমরা 6 তারিখে কর্মবিরতি শুরু করেছি এবং এখন পর্যন্ত সেটা আমরা চালু রাখছি। আমরা আমাদের নিরাপত্তা যাচ্ছি, আমাদের যে বেতন ব্যবস্থা নেই সেটা দিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, আমাদের আদার যে সমস্ত সমস্যাগুলো আছে আমাদেরকে সেগুলোই পরিপূর্ণ করছি। 6 দফা 6টা দাবি আমরা পেশ করেছি, শুধু আশ্বাস পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চালু থাকবে। কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েন তারা। তবে জরুরি সেবা চালু রাখার দাবি করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এইভাবে আর্থসামাজিক বাস্তবতা ডাক্তারদের সাথে সঙ্গত নয়। আমরা এই জন্য এই কঠোর কর্মসূচিতে গেছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই এটা সমাধান হয়ে যাবে। যদি আজকে বিকাল 3টার মধ্যে যদি দাবি না মানা হয়, তাহলে আমরা আগামীকাল থেকে একাডেমিক শাটডাউন এবং কর্মবিরতি তো চলছে, এর পাশাপাশি আরও কঠোর কর্মসূচি আমরা পালন করব। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এটা নিয়ে আমাদের সচিব মহোদয়, ডিজি মহোদয় ওনারা বসবেন। আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিকদের যার যার রাইট আছে, আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কত। উইল অ্যাকসেপ্ট দ্যাট। সেবা ব্যাহত হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। সামগ্রিক বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করার কথা জানান মন্ত্রী। তারা সেবা দিচ্ছে, কিন্তু সেবা অব্যাহত রাখছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম, আমরা ইন্টার্ন চিকিৎসক ডাক্তার মেহরাব হোসেন সানিকে এই আলোচনায় যোগ করে নিতে চাই। সানি, এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য পেলাম তাতে আপনারা আপনাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন, কিন্তু আমার প্রশ্নটি হলো কথায় কথায় কর্মবিরতি, মানে বুঝলাম না। আপনারা তো মানববন্ধন করতে পারেন, অন্যভাবে আন্দোলন করতে পারেন, স্মারকলিপি দিতে পারেন। কর্মবিরতি মানে চিকিৎসক যে চিকিৎসার জন্য আসলে আমরা রোগীরা বলেন বা অসুস্থ মানুষরা কই যাবে? কথায় কথায় তো কর্মবিরতি কেন? মেহরাব সানি শুনতে পাচ্ছেন আমাকে? মেহরাব সানি আমাদেরকে শুনতে পাচ্ছেন না, কি বলবেন? মানে যদিও স্থগিত হয়ে গেছে, কিন্তু দিনভর তো মানুষ সাফার করেছে। অবশ্যই, এবং এই কারণেই হচ্ছে কি আপনার চিকিৎসকদের যেটা আমরা বলি যে এক ধরনের ডক্টরস রাইট এবং পেশেন্টস রাইট,
দুই পক্ষেরই দাবি দেওয়া রয়েছে। এবং আমি যদিও শিক্ষক না, কিন্তু এমনি নাগরিক মানে আপনারও চিকিৎসার প্রয়োজন হয়। হ্যাঁ, নাগরিক হিসেবে আমি মতামত দিতে পারি। আমি ডক্টর নই, আমি শিক্ষক। তো সেই হিসাবে আর কি বলা যায় যে তাদের ইন্টার্ন চিকিৎসক যারা, তাদের আসলে বেশ কিছু জায়গা আছে। যেমন এদের প্রথম কথা হচ্ছে যে ওয়ার্কলোড, হিউজ ওয়ার্কলোড রয়েছে, এটা সত্য। পাশাপাশি মানে তারা অসম্ভব রকম পরিশ্রম করে, কিন্তু সেই বিনিময়ে তাদের ভাতাটা খুবই সীমিত, এবং সেই পরিশ্রমটা 24 থেকে 36 ঘন্টাও হয় টানা, এরকমটাও হয়, এটাও সত্য। এবং তাদের ক্যারিয়ারটাও অনিশ্চিত, এটাও সত্য। তো যে কারণে আপনার ধরেন এক ধরনের তারা চাইবে যে তাদের ক্যারিয়ার এক ধরনের যেহেতু আনসার্টেন, তো তাদের ক্যারিয়ারটা নিশ্চিত হোক, প্রফেশনাল ডিগনিটি হোক, তাদের এই বিষয়গুলো থাকবে এবং ওয়ার্কলোড কমুক। ইন্টার্নশিপ তো এটা সাময়িক সময়ের জন্য, সেই সময় যে ভাতাটা সেটাই পান। এরপর তো ইন্টার্ন শেষ করার পর কিন্তু ডিগ্রি নেন, বিশেষ করেন। এই জন্যই তো বললাম যে ওই যে ক্যারিয়ারের আপনার চাই, ক্যারিয়ারের মানে যেহেতু আনসার্টেন, সে তো তার ক্যারিয়ার নিশ্চিত চায়, এইটা একটা ইস্যু। তবে আমার কাছে মনে হয় যে যে কোনো মুভমেন্ট, আমি আপনার চিকিৎসকদের প্রতি সম্মান, বিশেষ করে চিকিৎসক বলেন, প্রকৌশলী বলেন, সমাজে শিক্ষক বলেন, এরাই তো আসলে সম্মানী মানুষ বা সম্মানিত পেশার মানুষ। কাজেই রাষ্ট্রের উচিত, আমার কাছে মনে হয়, শুধু এই ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে আমি বলতে চাই, এরকম যখন ইস্যুগুলো তৈরি হয়, তখন সব থেকে এর ভালো ওয়ে আউট হচ্ছে গভর্নমেন্ট বা সরকার এবং এখন ধরুন এই যে ফিজিশিয়ানরা বা ডক্টররা, এদের মধ্যে ডায়ালগ, অর্থাৎ এই দুই পক্ষ বসতে হবে এক জায়গায়, আমি বরং সমাধানে যেতে হবে। এটাই বরং সানির কাছে, ডাক্তার সানির কাছ থেকে শুনতে চাই। সানি, আমরা শুনছিলাম যে আপনাদের যে আন্দোলন আছে, কর্মবিরতি আছে, সেটা স্থগিত হয়েছে। কিসের আশ্বাসে স্থগিত করলেন সেটা জানতে চাইবো। আমাদের সাথে ফজলুল হালিম রানা আছেন, তিনি বলছিলেন যে আসলে ডায়ালগটাই বা কথোপকথনটাই আসলে জরুরি। আপনারা বারবার এই কর্মবিরতিতে যান, এতে তো রোগীরা বা অসুস্থ মানুষরা এক ধরনের ভোগান্তিতে পড়ে, অন্য কোনো বিকল্প পথ নেই? সানি কি শুনতে পাচ্ছেন? ডাক্তার সানি শুনতে পাচ্ছেন? কথা খুব একটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, অনেক আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সানি। আমরা চেষ্টা করব পরবর্তীতে যাকে গেস্ট করার, তিনি যাতে ভালোভাবে শুনতে পারেন। আমাকেও বারবার জিজ্ঞেস করতে আমার অসুস্থ হয়, আপনারাও নিশ্চয়ই মন্তব্য করতে বা তাদের বক্তব্য শুনতে পান না। যাই হোক, মোস্তফা, আপনার বক্তব্য দিয়ে শেষ করবো। আসলে দেখেন, এটা সবই দুঃখজনক, মানে অত্যন্ত বিব্রতকর, লজ্জারও বিষয়। ডাক্তারদের কেন আন্দোলন করতে হবে, আর ডাক্তাররা কেন কর্মবিরতি পালন করবে? দুটোই হচ্ছে এক্সট্রিমলি আনএক্সেপ্টেবল, মানে কোনোভাবে গ্রহণযোগ্য না। ডাক্তাররা আন্দোলন করবে, দেশের আপনি দেখবেন আমাদের মধ্যে যে সবচেয়ে ভালো ছাত্র সে ডাক্তারই পড়ে, এবং তাকে যখন টাকার জন্য একজন ডাক্তার আন্দোলন করছে, আমার 30,000 টাকা করতে হবে, 20,000 টাকা করতে হবে, কি লজ্জার কথা! এটা জাতিগতভাবে কিন্তু খুবই লজ্জার বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে, এর চেয়ে সমপরিমাণ লজ্জা আমরা পাই যখন ডাক্তার চিকিৎসা বন্ধ করে দেয়। আমি মনে করি যে কোনো পেশার মানুষ তার পেশার যে ক্ষমতা সেটাকে জিম্মি করতে পারে না, এবং প্রত্যেকটা পেশার লোক দেখবেন এই যে তার যে পেশাগত শক্তি, কালেকটিভলি, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি এটাকে কিন্তু সে ব্যবহার করে, এবং এই ব্যবহারটা যে পেশাগতভাবে কত লজ্জার বিষয়, তাকে যে ছোট করছে এটা আমরা বুঝতে পারি না। কিন্তু তাদের তো কথা আছে যে শক্ত অবস্থানে না গেলে কেউ শুনে না। এটা শোনে না। আমি বলছি যে যেটা কারণ কর্মবিরতি না করলে আমরাও নিউজ করতাম না, হয়তো বা আমরাও এই আলোচনায় যেতাম না। তার মানে এটা আমাদের পুরো সিস্টেমের ফেইলার। আমরা যারা গভর্ন করি, আমরা যারা সিস্টেম ডেভেলপ করি, তাদের সবার ফেইলার, যে কথা শোনানোর জন্য সবাইকে এমন একটা কাজ করতে হয় যেই কাজটা সবার জন্য ক্ষতিকর, সবার জন্য লজ্জার বিষয়। অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানের একেবারে সময় শেষ। মোস্তফা মামুন এবং ফজলুল হালিম রানা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। ভালো থাকুন।